নতুন উচ্চতায় বাংলাদেশ চীন সম্পর্ক, ২ চুক্তি ১৩ সমঝোতা স্মারক সই, তিস্তা ব্যবস্থাপনায় ঐকমত্য। প্রায় ২ বছর পর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন শুরু ২৮ জুন। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। নতুন উচ্চতায় উপনীত বাংলাদেশ চীন সম্পর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর উপস্থিতিতে আজ দুদেশের মধ্যে ২টি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে তিস্তা সহ সার্বিক নদী ব্যবস্থাপনা, বিনিয়োগ, কারিগরি শিক্ষা, প্রযুক্তি সহ বেশ কিছু ইস্যুতে ঢাকাকে সহযোগিতা করতে চায় বেজিং। চীন থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। বেইজিং এর গ্রেট হলে উদ্ভাসিত লাল গালিচার আভায় উজ্জ্বল হয়ে ওঠে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর মুহূর্ত। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর রাজস্বিক সম্মানে সস্ত্রীক ভূষিত হন তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয় সুসজ্জিত গার্ড অব অনার। রাজস্বিক অভ্যর্থনা শেষে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী লি কিয়াং ও তারেক রহমান। আলোচনা হয় ব্যবসা, বিনিয়োগ সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কূটনীতিকদের উপস্থিতিতে ২টি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে সংবাদ সম্মেলনে রপ্তানি বৃদ্ধি, ব্যাংক খাতে বিনিয়োগ, কারিগরি শিক্ষার প্রসার, বাণিজ্য সহায়তা সহ দেশের উন্নয়নে স্বাক্ষরিত এসব চুক্তি তুলে ধরা হয়। জানানো হয় তিস্তা মহাপরিকল্পনা সহ অভিন্ন নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে সার্বিক সহযোগিতা করবে চীন। মায়ানমারের সাথে কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই। সেই ক্ষেত্রে চীন বলেছেন তারা ফ্যাসিলিটেট করতে চায়। জলবায়ুর ক্ষমতায়ন নিয়ে বর্তমানে যে সরকার রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেখানে একসাথে কাজ করতে চাচ্ছেন আমাদের ন্যাশনাল প্রায়োরিটির উপর ভিত্তি করে। ফর ইনস্টেন্স গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে টেক্সটাইলের একটা বড় সুযোগ রয়েছে, এগুলো কিংবা চীনের প্রিমিয়ার নিজে থেকে বলেছেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন, দুর্যোগ মোকাবেলায় আধুনিকায়ন, ব্রিক্সে বাংলাদেশকে সংযুক্ত করা, চিকিৎসা সহায়তা ও গণমাধ্যমে বিনিয়োগের মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের পাশে থাকবে চীন। ভূ রাজনীতি, কূটনীতি সহ বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে একযোগে কাজ করবে বেইজিং। চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। নতুন ইকোনমিক জোন এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে কিভাবে চীনের বিনিয়োগ বাড়াতে পারে। বর্তমানে এই সফরের মাধ্যমে আমাদের বাংলাদেশ এবং চীনের যে ৫০ বছরের একটা সম্পর্ক, সেটা নতুন মাত্রায় পৌঁছেছে। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে চীনের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের মধ্য দিয়ে চীন এবং বাংলাদেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচিত হল বলেই মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের বিনিয়োগ, ব্যবসা এবং পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে, আর এই সফর সেই বার্তাই দিচ্ছে বলে মনে করছেন সকলে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চায়না। এদিকে বাংলাদেশকে নতুন দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে চীনের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগকারীদের লভ্যাংশ এবং মুনাফা নিরাপত্তার অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী। বেজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের কনফারেন্সে তিনি এসব কথা বলেন। আগামীকাল প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের। চীন থেকে হাসান মাহমুদের আরও একটি রিপোর্ট। দেশের উত্তর জনপদের দুঃখ তিস্তা। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য দীর্ঘদিনের এক প্রতীক্ষা তিস্তা প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্যার মতো পরিস্থিতি থেকে রেহাই পাবে এই অঞ্চলের মানুষ। স্বাধীনতার ৫৫ বছরেও যার সমাধান হয়নি। চায়না সফরে এসে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাতে মিলছে আশার বাতি। তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ
বিভিন্ন ক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন। চীনের রাজনীতির তীর্থস্থান বেইজিংয়ের ঝলমল দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোর হাতে সংস্কারের যাত্রা শুরু করেছে তার সরকার। তাই চীনের বিনিয়োগকারীদের লভ্যাংশ এবং মুনাফার নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকারাবদ্ধ বিএনপি সরকার। We are developing dedicated industrial landing funds for Chinese investors, including the Chinese Economic and Industrial Zone in Anora and the Second Economic Zone in Mongla. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support and help you move faster from interest to decision. চীনের বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে বেইজিংয়ে একটি বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে কাজ করতে চায় ঢাকা। I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. Today I invite more Chinese companies to come Bangladesh and see Bangladesh with fresh eyes. দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তাঁর সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বেইজিং সফরের প্রথম দিনেই চীনের বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য নানা ধরনের উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ এবং চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নীত করার পাশাপাশি বিনিয়োগের দ্বার উন্মুক্তের বিষয়গুলো তুলে ধরলেন তিনি। এখন আশা করা যাচ্ছে সামনের পথগুলো আরও বেশি সহজ হবে বাংলাদেশে চীনীয় বিনিয়োগকারীদের জন্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সংবাদ সংগ্রহে চীনে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। দর্শক, সফরের আরো খবর জানাচ্ছেন তিনি। দিনভর প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু চীনের যে কোম্পানিগুলো রয়েছে, বড় বড় কোম্পানি, সেই কোম্পানিগুলোর চেয়ারম্যানদের সাথে কিন্তু বৈঠক করেছেন। লক্ষ্য একটাই, সেটি হচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগকে বৃদ্ধি করা। এবং ইনভেস্টমেন্ট সামিট যেটা হয়েছে, বিনিয়োগ সম্মেলন, সেখানেও কিন্তু তিনি একই আওয়াজ একই সুরে কথা বলেছেন। অর্থাৎ বলেছেন যে বাংলাদেশ যাতে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারে এবং বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে অর্থলগ্নি করার জন্য আগ্রহী হয়, সেই পরিবেশ তারেক রহমানের সরকার করতে চায় এবং সেটাই তারা করে যাচ্ছে। ইতিমধ্যে সংস্কারের হাত দিয়েছে, সংস্কার করা হচ্ছে এবং বিনিয়োগ করার যে জটিলতা, কাগজপত্র করার, অনুমতি করার, লাইসেন্স করার, সেই বিষয়গুলো সহজীকরণ করার কথা বলা হয়েছে। এবং তারেক রহমান প্রধানমন্ত্রী বলেছেন যে তারা ইতিমধ্যে সেই বিষয়গুলোকে জটিল থেকে সহজ করছেন। সব মিলিয়ে এই সফরের মূল যে আকর্ষণ বা মূল যে বক্তব্য, সেটি হচ্ছে বাংলাদেশের চীনের বিনিয়োগটা বাংলাদেশে নেওয়া এবং বাংলাদেশকে বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা। যে বাংলাদেশ ইতিমধ্যেই অনেকটা দূর পেছনে রয়েছে অর্থনীতি, সেই অর্থনীতিকে বিশ্ব তালে, বিশ্বমানে বা বিশ্বমানের সাথে তাল মিলিয়ে চলার কাছাকাছি নিয়ে আসার উদ্যোগ। তো কালকে শি জিনপিং এর সাথে বৈঠক রয়েছে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। রাতে এখন তিনি তার চীনের রাষ্ট্রীয় বাসভবনে তারেক রহমান অবস্থান করছেন সরাসরি। সকালে হয়তো তার বেশ কিছু অনুষ্ঠান রয়েছে এবং এর মধ্যে শি জিনপিং এর সাথে বৈঠকই গুরুত্বপূর্ণ। সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যের কারণে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। গাইবান্ধায় বিএনপি ও যুব দলের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত শিবির নেতা সালাউদ্দিনকে রাজধানীর একটি হাসপাতালে দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এ ঘটনায় গত 21 জুন সাইফুল্লাহ বাড়ি নামে একজন শিবির নেতা নিহত হন। বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে জানিয়ে জামায়াত আমির বলেন, নমনীয়তাকে দুর্বলতা মনে করলে সরকার মারাত্মক ভুল করবে। নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও গৃহযুদ্ধ এড়াতে জামায়াত ফলাফল মেনে নিয়েছে বলে আবারও মনে করিয়ে দেন তিনি। এ সময় ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। তারা বিভিন্ন সময়ে যে সমস্ত উস্কানিমূলক কথা বলেন,
এগুলা থেকে সন্ত্রাসীরা উৎসাহ পায়। সরকারি দলের কিছু সিনিয়র নেতাদের দায়িত্বহীন কথাবার্তার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। আর কত রক্ত দিবে এই জাতি? এই রক্তের স্রোত বন্ধ হওয়া দরকার, শান্তি ফিরে আসা দরকার। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও, আমাদের বিজয় জোর করে কেড়ে নেওয়া সত্ত্বেও আমরা শুধু দেশটা বিশৃঙ্খলা এবং সিভিল ওয়ারের দিকে না যাক, গৃহযুদ্ধের দিকে না যাক, এই জন্য এই নির্বাচনের রায় মেনে নিয়েছি। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। দুপুরে মগবাজারে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ১৫ জুলাই জেলা শহরগুলোতে সেমিনার, ৬ জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সংসদের সামনে মানববন্ধন, ২০ জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা, ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন, ৩১ জুলাই সারা দেশে মসজিদে দোয়া। সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ বলেন, আগের ফ্যাসিবাদী কায়দায় আবার একদলীয় কর্তৃত্ব ফিরিয়ে আনার ব্যবস্থা করছে বিএনপি। ঋণ খেলাপিদের বিষয়ে কঠোর অবস্থানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিকেলে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায় মুক্তি নিশ্চিত করতে ঋণ খেলাপিদের সংসদ সদস্য পদ বাতিল করা প্রয়োজন। এছাড়া প্রস্তাবিত বাজেটে ৭৪% রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী আখ্যা দেন তিনি। এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও জানতে চান হাসনাত। আওয়ামী লীগের আমলে গুম, খুন ও দুর্নীতির বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। সরকারের কাছে এমন কি মেকানিজম রয়েছে যে মেকানিজমের মধ্য দিয়ে প্রায় আমরা ৭৫% আমরা রাজস্ব নতুন করে আমরা সংগ্রহ করতে পারবো। মাননীয় স্পিকার, ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য। এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। সেটি শুধুমাত্র সরকার দলের জন্য না, শুধু বিরোধী দলের জন্য না, সেটি বাংলাদেশের উন্নতি, প্রগতি এবং সমৃদ্ধির জন্য সেটি প্রয়োজন। সরকারি পর্যায়ে সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস। টিআইবির প্রতিবেদন অনুযায়ী পাসপোর্ট সেবায় ঘুষের শিকার হওয়া খানার হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ৭৬.৬%। পাসপোর্ট পেতে ঘুষ দিতে হয়েছে ৮৪.৪% মানুষকে। পাসপোর্ট অফিসের পর অন্যান্য প্রধান সেবা খাতগুলোর ঘুষের হার যথাক্রমে বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, কৃষি এবং ভূমি সেবা। সেবা খাতে দুর্নীতির গভীরতা ও ব্যাপকতা অতীতের চেয়ে আরও বেড়েছে। টিআইবির জাতীয় খানা জরিপ ২০২৫-এ উঠে এসেছে, দেশের বেশিরভাগ সেবা গ্রহীতারই অভিযোগ কাঙ্ক্ষিত সেবা পেতে ঘুষ দিতে হয়। এ অবস্থায় দুর্নীতি প্রতিরোধে সরকারকে কার্যকর উদ্যোগ নেবার আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতি দমন কমিশনের যোগ্য ও সৎ ব্যক্তি নিয়োগের তাগিদও দেন তিনি। লেনদেন হয়েছে সেটা যেরকম আমাদের জাতীয় বাজেটের ১.৫৮%, এটা যেরকম একটা বিশাল ক্ষতি, তার পাশাপাশি এটি যে যারা তুলনামূলকভাবে দরিদ্র জনগোষ্ঠী তাদের উপরে নেতিবাচক প্রভাবটা আরো অনেক বেশি। দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে আইনের উপর ভিত্তি করে তার দুর্নীতি প্রতিরোধ করবে, নিয়ন্ত্রণ করবে। প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ দুটাই করার দায়িত্ব। প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য যে প্রতিষ্ঠানটি সেটিকে আরো কার্যকর করতে হবে। লক্ষ্মীপুরের রায়পুরে ৩ মেয়ে সহ মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত যুবক অন্তর মজুমদারও মারা গেছে। সকাল 10:30টার দিকে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় এই ঘটনা হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উত্তেজিত জনতার ইট পাটকেলে ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। নিহতরা হলেন মা শাহিনুর বেগম, তার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাইমা আক্তার, মেঝ মেয়ে ইকরা আক্তার ও ছোট মেয়ে শিফা আক্তার ও অপর অভিযুক্ত যুবক নোয়াখালী জেলার সুবর্ণচরের বাসিন্দা কার্তিক মজুমদারের ছেলে অন্তর মজুমদার। নিহতের লাশ রায়পুর ও সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিদ্যমান আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকর লড়াই সম্ভব নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শিগগিরই আইনটি সংশোধনের ব্যবস্থা করা হবে। সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। দেশে প্রায় ৮২ লাখ মানুষ নানা ধরনের অবৈধ মাদক ব্যবহার করছে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে 250 শয্যায় উন্নীত করার কাজ চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক অস্ত্র, ল্যাবরেটরি ও ডগ স্কোয়াড যুক্ত করা হচ্ছে। এছাড়া আসামিদের জন্য আধুনিক হাজতখানা নির্মাণ করা হবে। মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। থানায় সুপর্দ করার আগে, এফআইআর করার আগে মধ্যবর্তী একটা সময়ে রাখতে হয়। সেই রাখার জন্য আমাদের কোনো হাজতখানা নাই। হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। তো এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গে মারা গেছে 9 শিশু। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে 945 জন, এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মহিদ জানিয়েছেন, আগামী 28 জুন 2,40,00,000 শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাপসুল বিতরণের জন্য 1,20,000 নির্ধারিত এবং 500 মোবাইল কেন্দ্র থাকবে। আগামী ডিসেম্বরে দ্বিতীয় রাউন্ডে ভিটামিন A+ টিকা দেবে সরকার। 6 মাস থেকে 11 মাস বয়সীদের নীল ক্যাপসুল আর 12 থেকে 59 মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে সংহতি প্রকাশে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই সভায় বক্তারা নির্যাতনের বর্তমান পরিস্থিতি, ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রাপ্তির চ্যালেঞ্জ, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় নির্যাতনের শিকার ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্যাতন মুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগেরও উপর জোর দেন বক্তারা। হাওরের টেকসই উন্নয়ন, সুশাসন ও হাওর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি জানিয়েছে সুজনের সুনামগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হাওরের উন্নয়ন ও সুশাসন বিষয়ক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি আরো বলেন, আলাদা মন্ত্রণালয় না থাকার কারণে সমন্বয়ের অভাবে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রতি বছর নদী, খাল ও বিল খননের দাবি জানান তিনি। আর রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে পিআইসি ব্যবস্থার সংস্কারের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া হাওরের দুই পাশে হিজল ও করজ গাছ লাগানোরও দাবি জানান। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কোনো বড় চমক ছাড়াই 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এ দলে অন্য সদস্যরা সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজেই খেলেছেন। মিরাজের ডেপুটি হিসেবে আছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া সৌম্য, তানজিদ, লিটন, সাইফ হাসান, হৃদয়রা আছেন ব্যাটিংয়ের দায়িত্বে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেরা ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত সহ অলরাউন্ডার আছেন 2 জন। সংস্কৃতির খবর, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে লাইফলাইন। সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করে চরকি। প্রদর্শনীর আগে গণমাধ্যমের সাথে কথা বলেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সহ লাইফলাইনের কলাকুশলীরাও কথা বলেন। লাইফলাইনের মাধ্যমে প্রথমবারের মতো চরকির কোনো প্রযোজনায় অভিনয় করলেন বিদ্যা সিনহা মিম। পরিচালনা করেছেন নির্মাতা গাজী আসাদ। এতে আরও অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আখম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত, ফাতেমাতুজ জোহরা ইভা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড
ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।